আসসালামু আলাইকুম আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি নাজমুন্নাহার, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজকের বিষয় দেখি তো, আজকের বিষয়টা কি? আজকের বিষয়টা হলো বাউবি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। অধ্যায়টা কি? 1, পাঠ 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পার্ট 2 এর পৃষ্ঠা হলো 5। এখানে গত ক্লাসে পার্থক্য পড়িয়েছিলাম বৃষ্টি ভেজা পরিবেশ আর শুষ্ক পরিবেশ। আজকে পার্ট 2 এর পৃষ্ঠা 5 এর 2টা প্রশ্ন আমি তোমাদের পড়াবো এবং লিখে দিব। তোমরা খাতায় তুলে নিও এবং প্রশ্নের উত্তরটা মুখস্থ করে ফেলো। তো প্রথম প্রশ্নটা হলো, দেখো আমি লিখেছি বোর্ডে, প্রাকৃতিক পরিবেশের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। কি বলেছে ছোট্ট বন্ধুরা? কি বলেছে? প্রাকৃতিক পরিবেশের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করতে বলছে। প্রাকৃতিক পরিবেশ কোনটা? প্রাকৃতিক পরিবেশ কাকে বলে তো আমি গত ক্লাসে লিখিয়েছিলাম। হ্যাঁ, প্রকৃতি থেকে যে উপাদান আমরা পাই সেটাই প্রাকৃতিক পরিবেশ। সেই প্রাকৃতিক পরিবেশের উপর জলবায়ুর প্রভাব। জলবায়ু কোনটা? হ্যাঁ, আবহাওয়া জলবায়ু পড়েছো না? ঠিক আছে। হঠাৎ করে বৃষ্টি হয়ে যায়, হঠাৎ করে ঘূর্ণিঝড় হয়, কখনো রৌদ্রের তাপ বেশি, তাই না? কখনো আবার শীত বেশি বেড়ে যায়। এইগুলো কি? জলবায়ুর প্রভাব। ঠিক আছে। এখন আসো, প্রভাবটা কি আমরা নিজেরাই বলতে পারি। বই তো রিডিং পড়িয়েছিলাম, তোমরা নিজেরও বাসায় পড়েছো। তাহলে আসো আমি কি উত্তরটা লিখেছি একটু দেখি। উত্তরটা হলো, জলবায়ুর প্রভাবে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক পরিবেশের মধ্যে নানা বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এটা কেন লিখেছি? প্রশ্নের সাথে মিল করে লিখলাম যে জলবায়ুর প্রভাবে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কি হয়ে যায়? প্রাকৃতিক পরিবেশের মধ্যে নানা বৈচিত্র্য দেখা দেয়। ঠিক আছে। এখন আসো, কি কি বৈচিত্র্য দেখা দেয়। 1 নাম্বার দেখো, কোনো অঞ্চল শুষ্ক মরুভূমি। দেখো, বলেছিলাম না, কোথাও তুষারে ঢাকা থাকে, কোথাও বৃষ্টি বেশি হয়, কোথাও মরুভূমি। সৌদি আরবের উদাহরণ দিয়েছিলাম। হ্যাঁ, এই যে দেখো এখানে সেটা আছে। কোনো অঞ্চল শুষ্ক মরুভূমি, কোনো অঞ্চল তুষারে ঢাকা। বলেছিলাম না, আমেরিকা, অস্ট্রেলিয়া এগুলো কি তুষারে ঢাকা থাকে প্রায় সময়, তাই না? বছরের বেশিরভাগই তুষারে ঢাকা থাকে। 3 নাম্বার হলো, কোথাও বৃষ্টির পরিমাণ বেশি, আবার কোথাও উষ্ণ। কোথাও বৃষ্টির পরিমাণ বেশি মানে এক এক জায়গায় দেখবা বেশিরভাগই বৃষ্টি হয়। আবার কোথাও উষ্ণ মানে কি? কোথাও গরম বেশি। 4 নাম্বার প্রশ্ন দেখো, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঘূর্ণিঝড়, বন্যা, প্রাকৃতিক দুর্যোগ যা পরিবেশের প্রচুর ক্ষতি সাধন করে। এখন পরিবেশের ক্ষতি সাধন দেখো এই বিভিন্ন কারণে হয়ে থাকে। তারপর আরো কিছু কারণ আছে। অতিবৃষ্টি, অতিবৃষ্টি হলেও কি হয়ে যায়? পানি জমে তখন বন্যা হয়ে যায়। তখন কি জমিতে যে ফসল বুনে, তখন অনেকক্ষণ যদি পানি থাকে, বেশি দিন যদি পানি জমা থাকে, তখন সে ফসলটা পচে যায়। বুঝতে পেরেছো? পানির নিচে ডুবে থাকলে ফসলটা পচে যাবে না,
যেমন ধান গাছ যদি পানির নিচে ডুবে থাকে 2 মাস 1-2 মাস, তাহলে সেই ধান গাছটা কি হয়ে যাবে? পচে যাবে। এখন আসো অনাবৃষ্টি। এই যে অনাবৃষ্টি মানে বৃষ্টি হয় না, অনাবৃষ্টিটা হলো বৃষ্টি হয় না। সেই বৃষ্টিটা যদি না হয়, ছবিতে দেখিয়েছিলাম না, স্ক্রিনশটে দেখিয়েছিলাম যে পানির অভাবে জমি কিভাবে ফাটা ফাটা হয়ে গিয়েছে, খাকা করছে, এটা হলো অনাবৃষ্টি। তারপরে ঘূর্ণিঝড়। এই যে প্রতি বছরই দেখো ঘূর্ণিঝড় আমপান, এই যে বিভিন্ন এক নামে আসে, তাই না? মহসিন, আমপান, আইলা, এগুলো যে এক একটা নাম, হারিকেন, এই যে নাম আসে, এগুলো কি ঘূর্ণিঝড়ের এক একটা নাম। সেই ঘূর্ণিঝড়েও আমাদের প্রাকৃতিক পরিবেশের অনেক ক্ষতি করে, তাই না? এই যে সুন্দরবনে ঘূর্ণিঝড়ের কারণে অনেক দিন কিন্তু এদের বিদ্যুৎ সংযোগ ছিল না, গাছপালা ছিল না, ঘরবাড়ি উড়িয়ে নিয়েছিল, তাই না? মানুষের কি এই যে চাপকল ছিল না, চাপকল উড়িয়ে নিয়ে গেছে, পানি ছিল না, অনেক কষ্ট হয়েছে, তাদের খাবার ছিল না, সরকার অনুদান দিয়ে তাদেরকে বাঁচিয়ে রেখেছে। তাহলে কি এগুলো কি আমাদের প্রাকৃতিক পরিবেশের উপর প্রভাব ফেলছে না? এরপরে আসো বন্যা হোক, তারপরে কি প্রাকৃতিক দুর্যোগ। এই যে অনাবৃষ্টি, অতিবৃষ্টি, ঘূর্ণিঝড়, বন্যা, এগুলো কি প্রাকৃতিক দুর্যোগ, যার কারণে পরিবেশের প্রচুর ক্ষতি সাধন করে। আর এসব কারণে, প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের পরিবেশ কি হয়? বিপর্যয় হয়ে পড়ে, ক্ষতি সাধন করে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই প্রশ্নটা তুলে নিয়েছো। এখন আমি আরেকটা প্রশ্ন দিব আজকে। বোর্ডটা মুছে দিচ্ছি, তোমরা প্রশ্নটা অবশ্যই তুলে নিয়েছো। শিক্ষার্থী বন্ধুরা, প্রথম প্রশ্নটা অবশ্যই লিখে ফেলেছো। এখন দ্বিতীয় প্রশ্নটা দেখো কি দিয়েছি। প্রাকৃতিক পরিবেশের উপর সমাজের প্রভাব কমাতে আমরা কি কি করতে পারি? এটা কথাটার অর্থ হলো প্রাকৃতিক পরিবেশের উপর সমাজের প্রভাব কমাতে, যে আমরা যে প্রাকৃতিক পরিবেশটা আছে, সেই প্রাকৃতিক পরিবেশের উপর সমাজে কারা? এই যে আমরা যারা দলবদ্ধ হয়ে বসবাস করে একটা সমাজ গড়ে তুলেছি না, এই সমাজের মানুষগুলো যেন প্রাকৃতিক পরিবেশের উপর অত্যাচার না করি, অতিরিক্ত কোনো কাজ না করি, যেটা প্রকৃতির ক্ষতি করবে, সেটা কি না করে চলতে হবে এবং সবাইকে বুঝতে হবে, জানতে হবে কিভাবে চললে বা কোন কাজ করলে প্রকৃতির উপর বেশি চাপ পড়বে না। তাহলে আসো আমি দেখি কি কি লিখেছি এখানে। উত্তরটা হবে প্রাকৃতিক পরিবেশের উপর সমাজের প্রভাব কমাতে আমরা যা যা করতে পারি তা হলো হাইপেন। প্রথমে দেখো কি লিখেছি, 1 নম্বরে প্রথমে আমরা পরিবেশ নিয়ে সচেতন হতে হবে। 1 নম্বর প্রশ্নটা কি বলেছি, যে আমাদের আগে কোন কাজটা করতে হবে? এই যে আমাদের পরিবেশ, এই পরিবেশটা সম্পর্কে আমাদের আগে সচেতন হতে হবে। সচেতন মানে কি, আমরা কোন কাজ করলে পরিবেশ ভালো হবে এবং কোন কাজ করলে আবার পরিবেশ খারাপ হবে বা পরিবেশ দূষিত হবে, সেই সম্পর্কে আমাদের আগে সচেতন হতে হবে। নিজে যদি সচেতন না হয়, তাহলে কি আমরা পরিবেশকে রক্ষা করতে পারবো? না, পারবো না। আমার ময়লা, আমার ঘরের ময়লা যেখানে সেখানে গিয়ে রাস্তায় ফেলে দিয়ে আসলাম, এখানে বাড়ির সামনে এখানে সেখানে ফেলে রাখলাম, তাহলে কি আমার পরিবেশটা ভালো হবে? ভালো হবে না। ইচ্ছে মতো গাছপালা কেটে ফেললাম, তাহলে কি আবার পরিবেশ ভালো থাকবে? না, ভালো থাকবে না। কারণ গাছপালা কেটে ফেললে আমাদের পরিবেশের বিপর্যয় ঘটছে। কি হয়? বৃষ্টি হয় না, তাপমাত্রা বেড়ে যায়, খরা দেখা দেয়, বিভিন্ন রকমের প্রবলেম। তারপরে বড় প্রবলেম হলো, গাছপালা যদি না থাকে আমরা অক্সিজেন পাবো কোথা থেকে? বেশি করে গাছ লাগাতে হবে।
কি করতে হবে? আমাদের এই পরিবেশকে রক্ষা করতে হলে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। 3 নাম্বার দেখো, এটা 2 নাম্বার বলেছি, বেশি করে গাছ লাগাতে হবে। আর 3 নাম্বার কি বলেছি? নদী নালা খাল বিল ভরাট না করে আরো খাল ও পুকুর খনন করতে পারি। কেমন খনন করতে পারি? তাহলে সেন্টেন্সটা খনন করতে পারি না, খনন করতে হবে। আমি দেখি তাহলে হবে দিয়ে দিই, আমার বাকি সেন্টেন্সের সাথে বাকি বাক্যের সাথে মিলতে হলে আমার এটা দিতে হবে, খনন করতে হবে। ওকে, তাহলে আবার আর কি করতে হবে? আমাদের দেশে এখন কি করা হচ্ছে? নদী নালার ভরে দোকানপাট, তারপরে বাজার, ব্যবসা বাণিজ্য, কলকারখানা, এগুলো ভরাট করে নদীর পাড়ে বাজার বসাচ্ছে, কলকারখানা বানাচ্ছে। তারপরে আবারও বিভিন্ন রকমের মানুষ অসৎ উপায়ে, কিছু অসাধু মানুষ থাকে না, খারাপ মানুষ থাকে, তারা এগুলো ব্যবসা বাণিজ্য করছে, সুযোগ সুবিধা নিচ্ছে। এটা কিন্তু উচিত না। তার জন্য কি হচ্ছে? আমাদের যে পানি সেটা দূষিত হয়ে যাচ্ছে। পানি যদি চলাচল করতে না পারে, সে পানিটা অবশ্যই দূষিত হয়ে যাবে। আর পানি না থাকলে, আমাদের পানির অপর নাম জীবন, আমরা পানি পাবো কোথায়? আর পানিতে মাছ থাকে, পানি না থাকলে মাছ কোথায় জন্মাবে, তাই না? এখন দেখো, তাহলে কি করতে হবে? নদী নালা খাল বিল ভরাট না করে আরো খাল ও পুকুর খনন করতে হবে। যদিও ভরাট হয়ে যায়, সেগুলো কি করতে হবে? আবারও খনন করতে হবে, অথবা তোমার নিজস্ব প্রয়োজনে পুকুর খনন করতে হবে। পুকুর খনন করলে মনে করো তুমি মাছ পাবে, পুকুর থেকে অনেক কি উপকার পাবে। আচ্ছা, তাহলে দেখো, প্রশ্নটা 3টা পয়েন্ট দিয়েছি, তোমরা প্রশ্নগুলো লিখে ফেলো। পরবর্তী ক্লাসে তোমাদের অনুশীলনীর প্রশ্ন দিয়ে দিব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্ন দুটো হয়ে গেল, তোমরা বুঝতে পেরেছি, খাতায় তুলে নিয়েছো, এগুলো নোট করে রাখবে। এগুলো কিন্তু তোমাদের পড়া, বুঝতে পেরেছো? আর বেশি কথা বাড়াবো না, তোমাদের এই 2টা প্রশ্ন CWSW রইল। এই CWSW তোমরা করে ফেলবে। আর তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো, সেই আশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।